সদ্য বিয়ে হওয়া বাসর রাতে নিজের বরের জায়গায় ভার্সিটির প্রফেসর মিস্টার আধার খানকে দেখে রীতিমতো 404 ভোল্টের ঝটকা খেয়ে থম মেরে বসে রয়েছে আলো। সে হয়তো স্বপ্নেও ভাবতে পারেনি এমন কিছু দেখবে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে তার সামনে মানুষ নয়, বরং কোনো জমদূত দাঁড়িয়ে আছে। একটু নড়লেই খপ করে তার ছোট্ট দেহ থেকে প্রাণ পাখিটি বের করে নিয়ে যাবে। এসির মধ্যেও তরতর করে ঘামছে মেয়েটা, গলা শুকিয়ে কাঠ হয়ে এসেছে, বারবার শুকনো ঢোক গিলছে এবং মনে মনে ভাবছে কেন যে না দেখে বিয়ে করতে গেল। সবাই কতবার করে দেখতে বলেছিল, কিন্তু তখন তো মাথায় ভূত চেপেছিল, যার ফলে সবাইকে বড় মুখে বলেছিল একেবারে বাসর রাতে গিয়ে স্বামীর মুখ দেখবে। কিন্তু এই সিদ্ধান্তটা যে এত বড় বাঁশ দেবে সেটা ভাবতে গেলেও গা শিউরে উঠছে। শুধু একটু যদি সে টের পেত, তাহলে বাস্তবে বিয়ে করা তো দূরে থাক, কল্পনাতেও এই উজবুকটাকে বিয়ে করতো না। আলো আর সহ্য করতে না পেরে গলা ফাটিয়ে দিল এক চিৎকার। এই মেয়ে, এমন সারণীর মতো চেঁচামেচি করছো কেন? মুখ বন্ধ রাখো, নাহলে এক থাপ্পড় রুম থেকে বের করে দেব। বেয়াদব মেয়ে। ধমক খেয়ে চুপসে গেল বেচারি, কিন্তু মাথায় একটা কথা কিছুতেই ঢুকছে না। সে এর আগে সার নাম শুনেছে, কিন্তু সারনি এইটা আবার কেমন অঞ্চলের ভাষা? আলো কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগে আধার খান গম্ভীর কণ্ঠে বলে উঠল, কেউ একজন বলেছিল তার মামার ছেলের বন্ধুর কাজিনের মেয়ের বড় বোনের বিয়েতে যাচ্ছে। তা মিস কালো, আপনি এখানে কি করছেন? আপনার তো অন্যের বিয়েতে থাকার কথা ছিল, রাইট? আলো এখন কি জবাব দেবে কিছু বুঝতে পারছে না। তার মিথ্যে বলার পর এইভাবে হাতে নাতে ধরা পড়বে সেটা বুঝতে পারেনি। আলো মাথা নিচু করে আমতা আমতা করে কিছু বলার চেষ্টা করলো। মানে আসলে স্যার হয়েছেটা কি, মানে না আসলে আপনার আপনার কাছে রাখুন মিস কালো। আলোকে পুরোপুরি কথা শেষ করতে না দিয়ে তার কথার মাঝে আধার খান ফোড়ন কাটে। সেটা শুনে মেয়েটির চোখ মুখ কুঁচকে বলে উঠল, দেখুন স্যার, মানছি আমি মিথ্যে বলেছি, তার পেছনে অবশ্য কিছু কারণ রয়েছে। আর আমার নাম মিস কালো নয়, আলোর রহমান রিক্তা। আলো না কালো, আই ডোন্ট কেয়ার। আমি না হয় বিয়ের আগে তোমাকে দেখিনি, বাট তুমি নিশ্চয় আমাকে দেখেছ। তাহলে বিয়েতে রাজি কেন হলে? জানতে না আমি তোমার শিক্ষক? নাকি জেনে শুনে এমন করেছ? আমি যদি জানতাম আমার বিয়ে যার সাথে হচ্ছে সেটা আপনি, তাহলে আপনাকে বিয়ে করা তো দূরে থাক, দরকার হলে সারা জীবন কুমারী থাকতাম, তবু আপনার মতো লোককে বিয়ে করতাম না। আলো মিনমিন করে কথাগুলো বলে আর চোখে তাকায় তার বর রূপে বদমেজাজি স্যারের দিকে। আধার খান কিছু সময় গম্ভীর মুখে আলোকে পর্যবেক্ষণ করে ওয়াশরুমে চলে যায়। পরনে সাদা শেরওয়ানি খুলে ছুঁড়ে মেরে ঝর্ণা ছেড়ে দিয়ে পানির নিচে দাঁড়িয়ে মাথার চুল দু হাতে খামচে ধরল। মাথায় তার দাউ দাউ করে আগুন জ্বলছে। একে তো তার দাদাজান তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে বিয়েতে রাজি করিয়েছে, তারপরও যে মেয়েটিকে দু চোখে সহ্য করতে পারে না, আজ সেই মেয়েটি কিনা তার বিয়ে করাবো, আবার তারই ছাত্রী। ব্যাপারটা হাস্যকর না? আধার নিজের ভাগ্যের ওপর তার ছেলের হাসি হাসে। সে যখনই ভাবে নিজের জীবনটা একটু গুছিয়ে নেবে, ঠিক তখনই কোনো না কোনো ঝড় তুফান এসে সবকিছু এলোমেলো করে দিয়ে যায়। তার নিষ্ঠুর ভাগ্যটা বড়ই অদ্ভুত, যেটা চায় না সেটাই পায়, আর যেটা খুব করে চায় সেটা হারিয়ে যায় তার একাকিত্ব জীবন থেকে। আধার এসব ভেবে শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়লো। অন্তঃপর একটু সময় নিয়ে গোসল ছেড়ে বেরিয়ে এলো। আলো নিজের মতো বকবক করতে করতে গলায় জড়ানো গহনাগুলি খুলতে ব্যস্ত। নিজের ভাগ্যকে দোষ দেবে নাকি নিজের দোষ দেবে বুঝতে পারল না। তবে দোষ তার নিজেরই। বিয়ে করবে বলে লাফাচ্ছিল সে, আর এখন বিয়ে করার পর সব লাফালাফি গাড়ির চাকার মতো পাঞ্চার হয়ে ফুস করে সব হাওয়া বেরিয়ে গেল, সাথে বিয়ে করার শখও। শালার কপাল আমার, কোথায় ভাবলাম বিয়ের পর লাল টুকটুকে স্বামীর সাথে বাচ্চা কাচ্চা নিয়ে সুখে শান্তিতে সংসার করব, ঘুরবো ফিরবো, শপিং করব, কোনো লেখাপড়ার ঝামেলা থাকবে না। কিন্তু না, তার হলো কই, ঘাড়ে তো ওই বদমাইশ বদমেজাজি উজবুক শালা বুইরা স্যার একটা জুটলো। উফ, এখন ভার্সিটির মতো নিশ্চয়ই এখানেও জীবনটা চালিয়ে খাবে আমার। ধুর, ভালো লাগে না। আলো এইসব বিড়বিড় করে পিছনে ফিরতে ভূত দেখার মতো চমকে উঠে দু পা পিছিয়ে যায়। তাড়াহুড়ো করার ফলে ড্রেসিং টেবিলের সঙ্গে ধাক্কা খেয়ে ধপাস করে চিত হয়ে ফ্লোরে পড়ে গেল। লজ্জায় মরিমরি অবস্থা মেয়েটার। শেষে কিনা বাসর ঘরে বরের সামনেই চিটপটাং। ইস, কি লজ্জার ব্যাপার স্যাপার, ধ্যাত।
মেয়েটি মাথা নিচু করে ধীরে সুস্থে উঠে দাঁড়ায়। লজ্জায় পুরো চেহারা লাল স্ট্রবেরির মতো হয়ে আছে। মনে মনে নিজেকে ভয়ানক একটা গালি দিয়ে ভাবে, আচ্ছা লোকটা কি সব কথা শুনে নিয়েছে ওর? ইয়া আল্লাহ, যদি তাই হয় তাহলে তার কপালে আজ দুঃখ আছে। আলো সামনে তাকিয়ে দেখে আধার স্যার ভ্রু কুচকে তার দিকে চেয়ে আছে। মুখের ভাষা ঠিক করো, নয়তো চড়িয়ে ঠিক করে দেব। অসভ্য মেয়ে কোথাকার। এই কথা বলে আলোর পাশ কাটিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে বিছানায় গিয়ে শুয়ে পড়ল। মেয়েটা স্যার নামক বরের দিকে একবার আর চোখে তাকিয়ে মনে মনে বিড়বিড় করতে করতে নিজের কাজে মন দিল। শরীরের সব গয়না খুলে পরনের লাল টুকটুকে জামদানি শাড়িটাও টেনে হিঁচড়ে খুলে সোফায় রেখে দেয়। তার আবার শাড়িটারি পরার অভ্যাস নেই। বিয়ের জন্য খুব শখ করে পার্লারে গিয়ে টানা 4 ঘন্টা ধরে সেজেছিল। উদ্দেশ্য ছিল নতুন বউয়ের মারাত্মক সৌন্দর্য দেখে যেন বাসর ঘরে বর জ্ঞান হারায়। কিন্তু এখন বরকে দেখে নিজেরই জ্ঞান হারিয়ে উগান্ডায় চলে যেতে ইচ্ছা করছে। লোকটা মাত্রাতিরিক্ত সুদর্শন পুরুষ হলেও ওনার শরীরে রক্তের চেয়ে অহংকার জেদি বেশি। সরু নাকের ডগায় সবসময় ইগো লেগে থাকে। তার মাঝে মধ্যে ইচ্ছে করতো ওই স্যার নামক ইগোওয়ালা ড্রামের সুন্দর নাকের আগায় চাপতি দিয়ে কেটে দিতে, তাহলে হয়তো একটু ভালো হতো। আলো এসব ভাবতে ভাবতে ব্যাগ থেকে টি শার্ট প্লাজো বের করে সোজা ওয়াশরুমে ঢুকে গেল। তার আজ মন মেজাজ একটু ভালো নেই। কোথায় একটু মিষ্টি মিষ্টি কথা বলে তাকে বোঝাবে এই বিয়েটা মেনে নেওয়ার জন্য, কিন্তু না, উল্টো তার উপরে চিল্লাফাল্লা করছে। এই জন্যই বলে অতি আশা করতে নেই, না হলে এইভাবেই মুখ থুবড়ে পড়তে হয়, তাও স্যার ওরফে পচা গোবরের মধ্যেই। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে পিঠ পর্যন্ত কার্ল করা চুলগুলো ছেড়ে দিয়ে সোফায় গিয়ে শুয়ে পড়ল। ওই লোকটার সাথে একই বিছানায় শোয়ার কোনো ইচ্ছে নেই তার, তবে এর পিছনেও একটা কারণ রয়েছে। তার শুয়ে থাকার কোনো ছিঁড়ি নেই। ঘুমের ঘোরে মুখের থেকে হাত পা বেশি চলাচল করে। একবার তো ঘুমের মধ্যে তার কাজিনের নাক ফাটিয়ে দিয়েছিল ঘুষি মেরে। তারপর থেকে তার সাথে একই বিছানায় কেউই থাকতে চায় না, বিশেষ করে তার ছোট বোন ছায়া। তার থেকে 3 বছরের ছোট হবে। এইবার ছায়া ইন্টার ফার্স্ট ইয়ারে, আর সে অনার্স 2য় বর্ষের ছাত্রী। যৌথ পরিবারে খুব আদরের সন্তান সে। বড় মেয়ে হলেও ভীষণ চঞ্চল, আর হবেও না কেন? সবাই এত এত ভালোবাসায় নিজেকে সবসময় খোলা আকাশের মুক্ত পাখি ভেবে এসেছে। যেটা মন চায় সেটাই করে, আর যেটা করতে ইচ্ছা করে না সেটা অন্যরা হাজারবার বললেও করবে না। আফটার অল সে নিজ মর্জিতে চলতে বেশি পছন্দ করে, আর এটাই আজ তার জীবনের কাল হয়ে দাঁড়ালো। ভবিষ্যতে আরও কি কি দেখতে হবে খোদা জানে। আলো এসব আকাশ পাতাল ভাবতে ভাবতে একসময় ঘুমিয়ে যায়। হঠাৎ করে মাঝরাতে কিছু ধপাস করে পড়ে যাওয়ার শব্দে আধারের ঘুম ভেঙে গেল। সে তড়িঘড়ি করে উঠে বসলো এবং আশেপাশে তাকিয়ে বোঝার চেষ্টা করলো কোথা থেকে শব্দটি এসেছে। ড্রিম লাইটের ঝাপসা আলোয় সবকিছু স্পষ্ট দেখতে না পেয়ে বিছানা থেকে নেমে রুমের বড় লাইটটা অন করে দিল। ঠিক তখনই তার চোখ গেল অদূরে সোফার নিচে সাদা টাইলসের মেঝেতে উপর হয়ে বেঘরে ঘুমিয়ে থাকা মেয়েটির দিকে। লাল প্লাজো হাঁটুর ওপর উঠেছে, সঙ্গে কালো টি শার্টটাও কোমরের ওপর উঠে রয়েছে। ফলস্বরূপ ফর্সা দুটো পা ও ধনুকের মতো বাঁকানো সাদা কোমর উন্মুক্ত হয়ে আছে। এই দৃশ্যটা দেখে ভ্রু কুঁচকে গেল আধারের। এত বড় দামড়ি মেয়ের ঘুমানোর স্টাইল দেখে অবাক না হয়ে পারল না। রীতিমতো তার হাসি পাচ্ছে। সোফায় থেকে ফ্লোরে পড়ে গেছে, অথচ ঘুম ভাঙল না ম্যাডামের। আধার দীর্ঘশ্বাস ছেড়ে ধীর পায়ে এগিয়ে এসে নিচে পড়ে থাকা রমণীর পাশে হাঁটু গেড়ে বসলো। ঘুমন্ত মেয়েটির টি শার্ট ও প্লাজো ঠিক করে দিতে চেয়েও কিছু একটা ভেবে উঠে দাঁড়ালো। পিছনে ফিরে বিছানায় পাশে থাকা টি টেবিলের ওপর থেকে পানি ভর্তি জগটা নিয়ে এসে সব পানি রমণীর মাথার উপর ঠাস করে ঢেলে দিল। আচমকা এমন হওয়ায় মেয়েটি ভয় পেয়ে হুড়মুড় করে লাফ দিয়ে উঠে বসতে বসতে চিল্লিয়ে উঠল, বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, আমি গেলাম ভিজতে বৃষ্টির পানিতে, লা লা লা। পর মুহূর্তে ভাবলো বৃষ্টির পানি কই থেকে পাবে, সে তো রুমে শুয়ে আছে। তাহলে আলো মনে মনে এসব ভেবে এক হাতে মুখের পানি মুছে সামনে তাকাতেই ভরকে গেল। কিছুক্ষণ তাকিয়ে থেকে অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, পানি কেন দিয়েছেন? নিচে পড়ে গিয়েছিলে, থেকে ওঠানোর জন্য ঘুম ভাঙালাম। স্যারের সোজাসাপটা উত্তর শুনে আলো আহাম্মক হতবিহ্বল নির্বাক হয়ে গেল। একজন ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলার জন্য কিনা মুখে পানি ছুঁড়ে মারবে, তাও এই মধ্যরাতে? এটা কোন ধরনের কথা? আমার সাথে এমনটা কেন করলে তাদের জান? তুমি জানতে আমি বিয়ে নামক বন্ধন থেকে নিজেকে কতটা দূরে সরিয়ে রেখেছিলাম? তবুও তোমার জন্য, শুধুমাত্র তোমার জন্য বিয়েটা করলাম। কারণ আমি চাইনি আমার জন্য আমার দাদাজান কষ্ট পাক, তার শেষ ইচ্ছেটা অপূর্ণ থাক। কিন্তু তুমি কি করলে?
আমার ডিপার্টমেন্টের ছাত্রীর সাথে আমাকে বেঁধে দিলে, যাকে আমি একটুও পছন্দ করি না, অথচ আছে আমার ওয়াইফ। আমার ভাগ্যের উপর রীতিমতো হাসি পাচ্ছে। ট্রাস্ট মি, তোমার থেকে এমনটা কখনো আশা করিনি। দিন শেষে তুমি মানুষটা আমাকে চিনলে না। এই অসহনীয় ব্যথাটা কোথায় রাখি, বলো তো দাদাজান। ওর রাতে সোবহান খান নামাজ আদায় করে বাগানে এসেছিলেন হাঁটাহাঁটি করার জন্য। এটা ওনার নিত্যদিনের অভ্যাস। সকালে শীতল বাতাসটা উনি গায়ে মাখতে বেশ পছন্দ করেন। একই সঙ্গে বাগানে থাকা হরেক রকমের ফুল ফল ঔষধ গাছের ঘ্রাণ নিতেও খুব ভালোবাসেন। পাখিদের মিষ্টি সুরে গাওয়া গান, কিচিরমিচির শব্দ বেশ উপভোগ করেন। বলতে গেলে মানুষটা একদম প্রকৃতিপ্রেমী। পূর্বপুরুষদের ভিটা জমি সবই গ্রামে। উনার জন্ম গ্রামে হলেও পড়াশুনো চাকরির সুবাদে শহরে আসা, তারপরে এখানে চিরস্থায়ী হয়ে নতুন সংসার পাতা। মানুষটা আজও নিজের গ্রামে কাটানো কিশোরকাল বড্ড মিস করেন। বারবার ছুটে যেতে ইচ্ছে করে ওই দূরে সবুজ প্রাণখোলা গ্রামের বাড়িতে, কিন্তু চাইলেই তো আর সব সম্ভব নয়। নিজের প্রিয়তমা হারিয়ে এই বৃদ্ধা বয়সে বৌমা নাতিপুতিকে আঁকড়ে ধরে উনার বেঁচে থাকা। বহুদিন পর আজ একমাত্র ছেলের কথা খুব মনে পড়ছিল সোবহান খানের। শিশিরে ভেজা তাজা সবুজ ঘাসের ওপর দাঁড়িয়ে আনমনে চেয়েছিলেন ওই দূর আকাশের দিকে। আজ যদি ওনার ছেলে ও বড় বৌমা বেঁচে থাকতো তাহলে নিশ্চয়ই খুব খুশি হতো। নিজের চোখে ছেলের বিয়ে, ছেলের বউ, নাতিপুতি, সংসার দেখতে পাওয়াটা ভাগ্যের বিষয়, যেটা সব মানুষের থাকে না। ঠিক তেমনই ওনার ছেলে ও বড় বৌমা নেই। এসব ভেবে দীর্ঘশ্বাস ফেলে সোবহান খান পিছনে ফিরতেই দেখতে পেলেন তার বড় নাতি আধার খান গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। তিনি কিছু বলার আগে আধার একের পর এক অভিযোগ তুলে ধরল তার দাদাজানের কাছে। সবটা শুনে মোটেও চিন্তিত হলেন না সোবহান খান। হয়তো তিনি আগে থেকেই জানতেন তার নাতি সাত সকালে এসে এমন কিছু বলবে, কারণ তিনি কামই করেছে এমন। নাতির আহত ভরা চোখের দিকে তাকিয়ে শান্ত গলায় জানতে চাইলেন, তুমি আমার নাত বউকে কেন পছন্দ করো না? দাদাজানের প্রশ্নের প্রত্যুত্তরে জবাব দিল আধার, কারণ ওই মেয়েটা একটা দোষী, একদম বাচাল টাইপের। সবসময় এমন কিছু অঘটন ঘটে বসে থাকবে, যেটা বিপরীত মানুষকে বিপদে ফেলে দেয়। কোথায় কি বলতে হয় সেটাও জানে না। মেয়ে মানুষের মুখের ভাষা এত বাজে হতে পারে, সেটা মেয়েটাকে না দেখলে জানতামই না। সাধারণ কমন সেন্স বলতেও কিছু নেই। এই তো কয়েক মাস আগে আমার সাবজেক্টে 00 পেয়ে ফেল করেছে, অথচ খুশির ঠেলে পুরো ডিপার্টমেন্ট মিষ্টি বিতরণ করেছে। ভার্সিটিতে গেলে সারাক্ষণ ধেয়ে করে ঘুরে বেড়ায়, সাথে নিজের মতো কয়েকটা পাগলকে জুটিয়ে গিটার নিয়ে কিচিরমিচির করতে থাকে, পুরো ভার্সিটিকে অতিষ্ঠ বানিয়ে রাখে। আর তুমি এমন মেয়েকে আমার গলায় বেঁধে দিলে। ওই মেয়েটাকে তো পাবনা রাখা উচিত ছিল। ডিসকাস্টিং একটা মেয়ে। এক নাগারে কথাগুলো বলে থামলো আধার। ওই বেয়াদব মেয়েটার ঘটানো ইতিহাসে শেষ নেই। সবটা যদি বলতে শুরু করে তাহলে সকাল গড়িয়ে রাত হয়ে যাবে, তবুও মেয়েটার কুকীর্তিগুলো বলা শেষ হবে না। সোবহান খান নাতির বলা অভিযোগ শুনে ঠোঁট চেপে হাসলেন। সেটা লক্ষ্য করে আধার গম্ভীর মুখে বলল, আমি কোনো কৌতুক বলে নেই তাতে যান, আর না এখানে হাসার কোনো বিষয় রয়েছে। আই এম সিরিয়াস। দেখো দাদু ভাই, তুমি একটু বেশিই ভাবছো। মেয়েটা বাচাল না, ও খুব সহজ সরল একজন মাইয়া। যেটা মনে আসে ওইটাই বলে দেয়, এতে খারাপের কিছু দেখছি না তো। আমার নাত বউ চঞ্চল প্রকৃতির মেয়ে, আর তুমি তার উল্টো, তাই এমনটা রিয়াক্ট করছো। কিছুদিন একসাথে থাকো, সংসার করো, তারপরেই বুঝবা তোমার দাদাজান কেন এমন করেছে। সোবহান খানের কথা শুনে আধারের কপাল কুঁচকে গেল। যেখানে সে ওই মেয়েটার সাথে এক মুহূর্তের জন্য থাকতে চায় না, সেখানে কিনা সংসার করবে, তাও আবার ওই আধ পাগল মেয়ের সাথে, অসম্ভব। সেটা কিছুতেই করতে পারবে না। দুঃখিত দাদাজান, তোমার এই কথাটা রাখতে পারবো না, কারণ আমার ডিভোর্স চাই। নাতির মুখে ডিভোর্সের কথা শুনে সোবহান খান চমকে উঠলেন। তড়িঘড়ি করে কাছে এগিয়ে এসে বললেন, এমন অলক্ষ্যে কথা বলতে নেই দাদু ভাই। আমাদের সঙ্গে এখন একটি নতুন পরিবারও যোগ হয়েছে। তারা খুব আশা করে আমাদের ঘরে নিজের আদরের মেয়েকে দিয়েছে। নাত বউয়ের বাবা তো তাকে এত তাড়াতাড়ি বিয়েই দিতে চায়নি, অথচ আমার এক কথায় রাজি হয়ে নিজের কলিজার টুকরাকে দিয়েছে। আর সেখানে তুমি ডিভোর্সের কথা বলছো? হ্যাঁ বলছি, কারণ তুমি আর কোনো পথ খোলা রাখো নি দাদাজান। তাহলে আমার কথাও শুনে রাখো দাদু ভাই। তুমি যদি আমার নাত বউরে ডিভোর্স দাও, তাহলে আমি এই বাড়ি ছাইরা চইলা যামু।
দাদা জানের কথা শুনে আধার দাঁত কিরমির করলো। এই বুড়োটা সবসময় তাকে ইমোশনাল ব্ল্যাকমেল করে। তার ভালোবাসার মানুষ বলতে একজনই রয়েছে, তাই তো সবসময় বাধ্য হয়ে সব কিছু মেনে নেয়। চাইলেও সে তার দাদা জানকে হার্ট করতে পারে না, অথচ এই মানুষটাকে আজ খুব অপরিচিত লাগছে তার কাছে। চা। পেছন থেকে চিকন মেয়েলি কণ্ঠস্বর শুনে দাদা নাতি দুজনে ঘাড় ঘুরিয়ে তাকালো। আলো মাথায় এক হাত লম্বা ঘোমটা তুলে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। লাল টুকটুকে মেহেদি রঙা দুহাতে চায়ের ট্রে ধরে রেখেছে, পরনে সুতির সালোয়ার কামিজ। সোভান খান আলোকে দেখে মুখে লম্বা একটা হাসি টেনে এগিয়ে গিয়ে মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, এত সকালে উঠছো কেন? আর রান্নাঘরে বা কেন গিয়েছো? আলো মুখ তুলে ধীর কণ্ঠে বলল, ঘুম ভেঙে যাওয়ার পর আর ঘুম আসছিল না দাদু, তাই নামাজ পড়ে বাইরে এলাম। আর আমি রান্নাঘরে যাইনি, এটা তো শেফালি চাচি নিয়ে এসেছিল তোমার জন্য, ওনার কাছ থেকেই আমি নিয়ে এলাম। তুমি তো জানো দাদু, আমি আবার রান্নাবান্না খুব একটা পারি না। শেষের কথাটা ফিসফিসিয়ে বলে আলো। সেটা শুনে সোভান খান খুক খুক করে কেশে আর চোখে নাতির দিকে তাকালো। আধার নিজের ফোনে ব্যস্ত, তার এই দিকে কোনো খেয়াল নেই। সোভান খান কিছু না বলে নাত বউয়ের হাত থেকে চায়ের কাপ নিয়ে ধীর কণ্ঠে শুধালেন, তোমার জামাইকে বলছো নাকি? আমার আগে থেকেই পরিচিত। আলো দুই দিকে মাথা নাড়িয়ে বলল, না দাদু, এখনো বলিনি, তবে আমি তোমার উপর খুব অভিমান করেছি। কেন? আমি আবার কি করলাম? সোভান খান চায়ের কাপে চুমুক দিতে দিতে বললেন, আমি যা করেছি তোমাদের ভালোর জন্যই। ভালো না ছাই, তুমি মিষ্টি মিষ্টি কথা বলে আমাকে ভুলিয়ে ভালিয়ে এই হিটলার স্যারের সাথে বিয়ে দিয়েছো। আমি এখন বুঝতে পারছি তুমি আগে কেন বলোনি এই উজবুক বেটা তোমার নাতি। যদি বলতে তাহলে আমি বিয়ের রাতে দেয়াল টপকে হলেও পালিয়ে যেতাম, তবু তোমার বদমাইশ নাতির বউ হতাম না। তুমি এমনটা না করলেও পারতে দাদু। আলো গোমরা মুখ করে তাকায়। সে এই মানুষটাকে বিশ্বাস করেছিল, সাথে খুব ভালোই বাসে, একদম নিজের দাদার মতোই। কখনো সে দাদা দাদির নানা নানির ভালোবাসা পায়নি। এই মানুষটার সাথে অনাকাঙ্ক্ষিতভাবে পরিচিত হওয়ার পর থেকে দাদার ভালোবাসা কেমন সেটা উপলব্ধি করতে পেরেছে। তাই তো খুব কম সময়ের মধ্যে মানুষটার সাথে মিশে গেছে। যখন জানতে পারলো এই মানুষটার নাতবউ হতে চলেছে, তখন সে খুশিতে প্রায় কেঁদে দিয়েছিল, কারণ সে কখনোই চায়নি এই মানুষটার এত ভালোবাসা থেকে বঞ্চিত হোক। তারপরও নিজেরও বিয়ে করার খুব শখ ছিল, আর এত ভালো একটা মানুষের নাতবউ হতে পারাটাও ভাগ্যের ব্যাপার ছিল। তাই তো নাচতে নাচতে রাজি হয়ে গিয়েছিল বিয়ের জন্য। সাথে মানুষটার মিষ্টি মিষ্টি কথা তো ছিলই, কিন্তু এখন ইচ্ছে করছে কচু গাছের সাথে ফাঁসি দিতে। নাচতে নাচতে বিয়ে করার মজা এখন হাড়ে হাড়ে টের পাচ্ছে। সোভান খান আর কথা বাড়ালো না, বরং নাতবউকে ইশারা করে বললেন, যাও যাও, তোমার স্বামীকে গিয়ে চা দাও, নয়তো ঠান্ডা হয়ে যাবে। আলো হাতে থাকা চায়ের দিকে তাকালো। এটা সে নিজের জন্য এনেছিল, একটু ইচ্ছে করছে না ওই লোকটাকে দিতে। রাতে কি নিষ্ঠুরভাবে তাকে ভিজিয়ে দিয়েছিল, এখন তো মন বলছে এই গরম চা স্যারের মাথার উপর ঢেলে দিতে, তাহলে একটু ভালো লাগতো। তবে আপাতত গুরুজনের কথাই শুনলো। আলো মাথা নাড়িয়ে ধীর পায়ে এগিয়ে গেল তার স্বামীর দিকে। আধার ফোনে এতটাই ব্যস্ত ছিল যে সে খেয়ালই করেনি পিছনে আলো এসে সবে দাঁড়িয়েছে। মেয়েটি মাথা নিচু রেখে দু হাতে ট্রে বাড়িয়ে দিয়ে কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তখনই আধার হুট করে পিছনে ঘুরে সামনে পা বাড়ায়। সঙ্গে সঙ্গে আলোর সাথে ধাক্কা লেগে যায়। ফলস্বরূপ গরম চায়ের কাপ এসে সোজা আধারের জায়গা মতো পড়ে গেল। আধার চেঁচিয়ে ওঠে। হঠাৎ করে এমন হওয়ায় আলো হতভম্ব হয়ে যায়, একই সাথে ভয়ও পেল খুব, এই না আবার তাকে থাপ্পড় মেরে দেয়। তাই চটজলদি হাঁটু গেড়ে বসে নিজের অন্যার অংশ টেনে আধারের ভিজে জায়গা মুছে দিতে দিতে অস্থির গলায় বলে উঠল, সরি সরি স্যার, আমি খুব সরি, আসলে বুঝতে পারিনি এমনটা হয়ে যাবে। প্লিজ রাগ করবেন না, সরি। আধার দাঁতে দাঁত পিষে দাদাজানের দিকে তাকায়, যে কিনা এই ভয়ঙ্কর দৃশ্য দেখা মাত্রই উল্টো পথ ধরে বড় বড় পা ফেলে বাড়ির ভেতরে যেতে শুরু করেছে। আধার চোখ বুজে লম্বা লম্বা শ্বাস নিয়ে নিজেকে শান্ত করার চেষ্টা করলো এবং খপ করে এক হাতে মেয়েটার হাত চেপে ধরে হিসিসালো, মিস কালো, আপনি আমার কোথায় হাত রেখেছেন সেটা একবার খেয়াল করুন। স্যারের কথা শুনে আলোর হুঁশ ফিরে এলো। সে বড় বড় চোখে সামনে তাকিয়ে চট করে নিজের দুই হাত সরিয়ে নিল। তারপর আর কোনো দিকে না তাকিয়ে সোজা হয়ে দাঁড়িয়ে পিছনে ফিরেই দৌড়ে চলে গেল। ছি ছি, সে সাত সকালে কামটা করলো কি? সোজা স্যারের ইস আস্তাগফিরুল্লাহ, তওবা তওবা। আলো, তুই আর জীবনেও ভালো হবি না, ছি। এই মেয়ে, এভাবে দৌড়াচ্ছ কেন?
কর্কশ গলার আওয়াজে আলোর পা জোড়া স্লথ হয়ে যায়। মাথা তুলে সামনে তাকিয়ে দেখে একজন ভদ্র মহিলা গম্ভীর মুখে দাঁড়িয়ে আছে। ইনি হচ্ছেন খান বাড়ির ছোট বউ তাহমিনা খান, আধার স্যারের ছোট মা, সাথে তার শাশুড়িও বটে। বিয়েটা ঘরোয়াভাবে হলেও সে এই পরিবারের কিছু কিছু সদস্যদের চেনে। তবে খুব কম সময়ে সাক্ষাৎ হয়েছে। আলো মাথায় ওড়না দিয়ে সুন্দর করে সালাম দিল। তাহমিনা খান গম্ভীর মুখে সালামের জবাব দিয়ে নতুন বউয়ের আপাদমস্তক পর্যবেক্ষণ করে নিলেন। মেয়েটাকে দেখে বোঝা যায় সে ভার্সিটির ছাত্রী। বাচ্চা বাচ্চা, লম্বাটে, হ্যাংলা পাতলা শরীরে আকাশি রঙা সালোয়ার কামিজটা জড়ানো। হাইট 5 ফুট 3 ইঞ্চি হওয়ায় মেয়েটাকে পিচ্ছি পিচ্ছি লাগে। মনে হচ্ছে সবেই কলেজে উঠেছে। তিনি কিছু একটা লক্ষ্য করে শুধালেন, গোসল করনি? শাশুড়ির কথা শুনে আলো আমতা আমতা করলো। এত সকালে কেন গোসল করব মা? আমি তো দুপুরে গোসল করি। তাহমিনা খানে যা বোঝার তা বোঝা হয়ে গেল। তিনি মনে মনে স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন। তাহলে আধার মেয়েটাকে মেনে নেয়নি, অবশ্যই এটাই হওয়ার ছিল। তিনি নিজেকে সামলিয়ে ধীর কণ্ঠে বললেন, শোনো মেয়ে, তুমি এখন এই বাড়ির বড় বউ, আর এটা তোমার বাপের বাড়ি না যে এদিক ওদিক নেচে কুদে বেড়াবে। সবসময় মনে রাখবে এটা তোমার শ্বশুর বাড়ি। আমি তোমার ব্যাপারে যতটুকু জানতে পেরিয়েছি ততটুকুতেই বুঝে গেছি তুমি কেমন মেয়ে। তাই আগে থেকেই সাবধান করে দিচ্ছি, বাড়ির বউ বউয়ের মতোই থাকার চেষ্টা করবে, অহেতুক বাড়তি ঝামেলা সৃষ্টি করবে না। আলো চুপচাপ শুনে ভদ্র মেয়ের মতো মাথা নাড়িয়ে বলল, আপনি চিন্তা করবেন না মা, আমি এই কথাগুলো মনে রাখবো ইনশাআল্লাহ। তাহমিনা খান আর কিছু না বলে সেখান থেকে চলে গেলেন রান্নাঘরের দিকে। আলো আর চোখে ড্রয়িং রুমের চারপাশটায় নজর বুলিয়ে নিয়ে পিছনে ফিরতেই ভরকে গেল। আধার স্যার এদিকে আসছেন, হয়তো ড্রেস চেঞ্জ করার জন্য। আলো শুকনো ঢোক গিলে তাড়াহুড়ো করে বিলাসবহুল সোফার পিছনে গিয়ে লুকিয়ে পড়ল। আপাতত এই বদ লোকের সামনে সে পড়তে চায় না, নয়তো দেখা যাবে নেক্সট গরম চা তার গায়ের ওপরে ঢেলে দিয়েছে। তাই সে রিস্ক নিতে চাচ্ছে না। আধার আলোকে দেখেও না দেখার ভান করে রুমে চলে গেল। যত তাড়াতাড়ি সম্ভব দাদাজানকে ম্যানেজ করে এই পাগল মেয়েটার হাত থেকে রেহাই পেতে হবে, নয়তো তার বিগড়ে যাওয়া জীবন আরও বিগড়ে দিবে এই বেয়াদব মেয়েটা। দুপুরের দিকে বাপের বাড়িতে এসেছে আলো। আজ রাতটা এখানে থেকে পরশুদিন শ্বশুর বাড়িতে যাবে। গতকাল তার বই, পার্সোনাল জিনিসপত্র নিয়ে যাওয়া হয়নি, মূলত সেগুলো নিতে ও বাবা মায়ের সাথে দেখা করার জন্য এসেছে। দাদাজানের কথাই তার সাথে আধার এসেছিল, তবে তাকে বাড়িতে নামিয়ে কাজের বাহানা দিয়ে চলে গিয়েছে লোকটা। এতে আলোর কোনো কিছু যায় আসে না। সে তো বাড়িতে ফেরা মাত্রই মতিউর রহমানকে জাপটে ধরে কাঁদতে কাঁদতে অভিযোগ দিতে ব্যস্ত। তুমি দুনিয়াতে আর কোনো মানুষ পেলে না বাবা? আমার ডিপার্টমেন্টের স্যারের সাথেই আমাকে বিয়ে দিতে হলো। তুমি এটা কেন করলে বাবা, কেন? মতিউর রহমানকে বেশ চিন্তিত দেখা যাচ্ছে। তিনি থমথমে মুখে নিজের সহধর্মিনীর দিকে তাকায়। আলিয়া রহমান বড় মেয়ের ন্যাকা কান্না দেখে বেশ বিরক্ত। গমগমে গলায় বললেন, বিয়ে করব বলে কে লাফাচ্ছিল শুনি? ভুলে গেলে এই বিয়ে করার জন্য তুমি ইচ্ছে করে পরীক্ষায় ফেল করেছিলে, কারণ তোমার বান্ধবীকে ফেল করার পরপরই বিয়ে দেওয়া হয়েছিল। তার জন্য তুমিও এই বুদ্ধিটা খাটিয়েছ। তাহলে এখন বিয়ের পর এমন মরা কান্না জুড়ে দেওয়ার মানে কি? আলো ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদতে কাঁদতে বলল, তাই বলে ওই হিটলার স্যারের সাথে বিয়ে দেবে? উনি আমাকে মোটেও সহ্য করতে পারে না মা, লোকটা ভীষণ খারাপ। বড় বোনের কথা শুনে ছায়া ফট করে বলে উঠল, কিন্তু আমি শুনেছি তুমি ভার্সিটিতে আধার স্যারকে ভীষণ জ্বালো। একবার তো ওনার গাড়ির টায়ার চাকার হাওয়া বের করে দিয়েছিলে আপু। ছোট বোনের কথা শুনে আলো রাগে ধমক দিল, চুপ কর বেয়াদব, ওই লোকটার ব্যাপারে একদম ওকালতি করতে আসবে না, নয়তো আমি বাবাকে বলে দিব তুই কলেজে গিয়ে কাদের দেখে ক্রাশ খেয়ে মটকা মেরে পড়ে থাকিস। ছায়া দমে গেল, ভুলেও আর কিছু বলল না প্রত্যুত্তরে। আলো তার বাবার দিকে তাকিয়ে অসহায় কণ্ঠে বলল, ও বাবা, বাবা গো, আমি আর বিয়ে করতে চাইবো না। এবারের মতো তোমার অবুঝ মেয়েকে ক্ষমা করে দাও। এই যে পিঙ্কি প্রমিস করছি, আর জীবনেও বিয়ের নাম মুখে নেব না, ঠিক শিক্ষা হয়েছে আমার। মতিউর রহমান মেয়ের চোখের পানি মুছে দিয়ে শান্ত গলায় বললেন, তুমি যেমনটা ভাবছো আনাথ তেমন না মামনি, ছেলেটা ভীষণ ভালো। হ্যাঁ, একটু কথা কম বলে, গম্ভীর স্বভাবের, তাই তোমার এমনটা মনে হয়। তবে মানুষ হিসেবে ছেলেটা লাখে একটা। আমরা অনেক ভেবে চিন্তেই এই সিদ্ধান্ত নিয়েছি। আর তোমাকেও বারবার বলেছিলাম একেবারে হবু জামাইকে দেখে নাও, কথা বলে নাও, কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না। আচ্ছা, আধার কি তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছে? আলো নাক টেনে দুদিকে মাথা নাড়িয়ে বলল, না,
উনি কখনো আমার সাথে কেন, কোনো মেয়ের সাথেই খারাপ ব্যবহার করে না, শুধু শুধু বকাবকি আর ধমকায়। তাহলে সমস্যা কোথায়? আমি ওনাকে পছন্দ করি না বাবা। মেয়ের কথা শুনে হতাশ হলেন মতিউর রহমান। এই তার বড় মেয়েটা আবার সহজে কাউকে পছন্দ করে না, আবার যদি একবার পছন্দ হয়ে যায় তাহলে নিজের সবটা দিয়ে আগলে রাখার চেষ্টা করে। মাহবুব রহমান উঠে এসে আলোর পাশে বসলেন, মাথায় হাত বুলিয়ে আদুরে কণ্ঠে বললেন, আমরা বুঝতে পারছি তোমার মনের অবস্থাটা মামনি। নতুন নতুন এমন হবেই, কিন্তু সময়ের সাথে সাথে সব কিছু ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। বড় চাচার কথা শুনে আলো দীর্ঘশ্বাস ছাড়ল। আজ তার জন্য সবটা হয়েছে। সে যদি অতিমাত্রায় বাড়াবাড়ি না করত তাহলে এই দিনটা দেখতে হতো না তার। সব দোষ তারই। এখন ইচ্ছে করছে সময় রিপিট করে পিছনে ফিরে যেতে, কিন্তু সেটাও সম্ভব নয়। তার যে এখন সব পথ বন্ধ। অনেক হয়েছে, এখন আয় তো দেখি। তোর সব পছন্দের খাবারগুলো রেঁধেছি, সাথে হারিমও। খাবারের কথা শুনে আলোর পেট গুড়গুড় করে উঠল। সে আবার খাবার পেলে দিন দুনিয়া মানুষজন ভুলে যায়, সাথে সকল চিন্তা ভাবনাও। সে উঠে বড় চাচির সাথে চলে গেল। তার পিছু পিছু ছায়া, মায়া ও রোহিত গুটি গুটি পায়ে এগিয়ে যায়। মায়া ও রোহিত তার চাচাতো ভাই বোন। আলো সবার সাথে ডাইনিংয়ে বসে গপাগপ খেতে লাগলো। পেট ঠান্ডা তো তার পুরো দুনিয়া ঠান্ডা। বিয়ের 3-4 দিন পর ভার্সিটিতে পা রেখেছে আলো। সে বিয়ের আগে ধরে নিয়েছিল এইটাই লাস্ট ক্লাস করে বিদায় নেবে ভার্সিটি থেকে। টানছিল পড়াশোনা আর করবে না। স্বামীকে বলে মিউজিক ক্লাসে ভর্তি হবে, কারণ তার খুব শখ গান গাওয়া। কিন্তু সবকিছু উল্টে গিয়েছে তার। বরের সাথে চুটিয়ে প্রেম করার জায়গায় দিন দুপুরে শুধু ধমকি খেয়ে যাচ্ছে, সাথে এক্সট্রা লেখাপড়া ফ্রি। ওই মামা, এতদিন কার চিপায় ছিলি? মারুফের কথা শুনে আলোর ধ্যান ভাঙল। সে আনমনে হেঁটে মাঠের দিকে আস্তে আস্তে বিড়বিড় করলো, থাকতে চেয়েছিলাম তো স্বামীর চিপায়, কিন্তু পড়ে গেলাম মাইনকার চিপায়। এতদিন পর বান্ধবীকে দেখতে পেয়ে ফারা, শালুক, নির্ঝর ও তামান্না ছুটে এলো। তারা 5 জন গোল হয়ে ঘিরে ধরে আছে আলোকে। এতে মেয়েটা প্রচুর বিরক্ত হয়। সকাল থেকেই মন মেজাজ একটুও ভালো নেই তার। তারপরও ভার্সিটিতে পা রাখতে না রাখতেই 5 শয়তান গোয়েন্দার মতো জেকে ধরেছে, যেন সে চোর আর এরা পুলিশ। কি সমস্যা তোদের, এভাবে জোকের মতো চিপকে লেগে আছিস কেন? আলো চোখ মুখ কুচকে বিড়বিড় করে। ফারা উদ্বিগ্ন কণ্ঠে বলল, খবর পেলাম তুই নাকি বিয়ে শাদী করেছিস। আমাদের ছেড়ে তুই একা একা বিয়ে করতে পারলি? পর মুহূর্তে নির্ঝর দাঁত কেলিয়ে বলল, দোস্ত, সুগার ড্যাডিকে বিয়ে করেছিস নাকি? তার জন্য আমাদেরকে জানাসনি? সবার কথা শুনে মারুফ বিরক্তিকর কণ্ঠে বলল, আর দূর বাল, থাম তোরা। একসাথে এত প্রশ্ন করলে জবাব দিবে কি করে? তামান্না এগিয়ে এসে আলোর হাত ধরে চিন্তিত গলায় জানতে চাইল, তুই ঠিক আছিস আলো? তোকে দেখে কেমন কেমন লাগছে। আলো শব্দ করে দীর্ঘশ্বাস ছাড়ল। সে আগেই জানতো এরা সবাই জেনে যাবে, আর এর পিছনে তার ছোট বোনের বাম হাত আছে সেটাও জানে। শয়তানটা পারলেই পুরো পৃথিবীকে জানিয়ে দিত সে বিবাহিত। কিরে, চুপ করে আছিস কেন? কিছু তো বল। আলো কাঁধের ব্যাগ ঠিক করে বলল, ক্লাস টাইম হয়ে এসেছে, চল। যেতে যেতে সব বলছি। সবাই মাথা নাড়িয়ে হাঁটা ধরলো সামনের দিকে। আলো শর্টকাটে তার বিয়ের কাহিনী বলে গেল। সে চেয়েছিল একেবারে বিয়ে করে বরকে সঙ্গে নিয়ে সে বন্ধু মহলকে সারপ্রাইজ দেবে। তারপরও একদম হুট করে বিয়ে হওয়ায় সেভাবে কাউকেই বলতে পারেনি। তবুও সে মেসেজ করে বলেছিল, কিন্তু তার কথা আর বিশ্বাস করেনি কেউই, কারণ সে এমন বারে বারেই করে থাকে। তাই তো সিরিয়াস সময়ে কেউই কিছু বিশ্বাস করতে চায় না, স্বয়ং তাকেও না। সবকিছু শুনে ফারা বলল, বুঝলাম সব। আচ্ছা, তোলা ভাইকে কবে দেখাবি? আলো এখনো জানায়নি তার বর স্বয়ং ওই ভার্সিটির ওই হিটলার প্রফেসরটা, আর সে জানাতেও চায় না, কারণ ওই লোকটার ব্যাপারে বন্ধু মহলে সবার কাছে অনেক অনেক গসিপ করেছে। 14 গোষ্ঠী ধোয়া থেকে শুরু করে নানা রকম অকাম কুকামও ঘটিয়েছে। যেই স্যারকে দেখতে পারে না আজ ওই লোকটাই তার স্বামী, ভাবতেও বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব করছে। তার মতো এত ভালো একটা মেয়ের জীবনে এইটা কি প্রাপ্য ছিল? দীর্ঘশ্বাস ছাড়লো আলো। বান্ধবীদের সাথে পায়ে পা মিলিয়ে ক্লাসরুমের দিকে যেতে যেতে বলল, বছর খানিক পার হোক, তারপর ভেবে দেখব। মানে কি? মানেটা খুব সিম্পল শালু। আমার স্বামীর সাথে বছর পর দেখা করাবো। কেন? উনি নেই। বাক্যটি শুনে সবার পা থেমে গেল। একই সাথে অবাক কণ্ঠে বলল, নেই মানে? উনি দেশের বাইরে থাকে, বিয়ের পরে চলে গেছে, ফিরবে 10 বছর পর মেবি। ডাহা মিথ্যে কথা বলে মনে মনে মাপ চাইল আলো। এইদিকে নির্ঝর হঠাৎই হেসে উঠে বলল, তার মানে আমার সন্দেহটাই ঠিক?
তুইও তুলির মতো বিদেশে থাকা সুগার ড্যাডিকে বিয়ে করেছিস? যা যা, তোর বয়স কত? নিশ্চয়ই 60। ছেলেটার কথা শুনে আলো ভীষণ রেগে গেল। সে কোনো দিকে না তাকিয়ে খ্যাক করে বলল, হ ভাই হ, আমার স্বামীর বয়স 60 না 80 বছর, মাথার চকচক একটা টাক, 5টা দাঁত নাই, বুইরা থুরথুরে মানুষ, লাঠি ছাড়া চলতেই পারে না, দাড়ি হাঁটু পর্যন্ত, কাইল্লা কুচকুচে, চেহারার মাঝে হলদে চোখ, সাথে 5 বাচ্চার বাপও। হয়েছে এবার শান্তি? বান্ধবীর এহেন কথা শুনে সবাই বেকুব বনে গেল। তামান্না ফিসফিসিয়ে বলল, দিন শেষে একটা বুইড়াকেই তোর বিয়ে করতে হলো? কারণ বুইরা বেটারাই বউকে ভীষণ আদর সোহাগ করে। নির্ঝর দাঁত কেলিয়ে বলল, তোর বরের যা বর্ণনা দিলি তাতে মনে হয় ওনার নাট বল্টু ঠিক আছে। নাট বল্টুর সাথে ওই লোকটার পুরো মাথার তার ছিঁড়ে গেছে। আলো বিরক্তিকর মুখে কথাটা বলে সামনে পা বাড়াতেই খেয়াল করলো সবাই চোখ বড় বড় করে তার পিছনে তাকিয়ে আছে। সে কিছু বলতে যাবে তখনই সবাই হুড়মুড় করে ক্লাসরুমের ভেতরে ঢুকে গেল। এতে আহাম্মক বনে গেল আলো। সে কৌতূহল হয়ে ঘাড় ঘুরিয়ে পিছনে তাকাতেই স্তব্ধ হয়ে যায়। তার থেকে কিছুটা দূরে আধার স্যার দাঁড়িয়ে আছে, তাও রক্তিম চোখে। অজানা ভয়ে আলোর সর্বাঙ্গ কেঁপে উঠল। নিশ্চয়ই এতক্ষণে বলা তার সব কথাগুলো শুনে নিয়েছে, তাই তো এমন খেয়ে ফেলার মতন তাকিয়ে আছে। সে শুকনো ঢোক গিলে চট করে নজর সরিয়ে নিল। মানুষটা সে অদ্ভুত চাহিনি কি ভয়ঙ্কর। ফিজিক্স ক্লাসের একদম শেষ বেঞ্চে বসেছে আলো ও তার বান্ধবীরা। মূলত নিজেকে স্যার নামক স্বামীর থেকে আড়াল করতে রাখার সামান্য চেষ্টা। নিত্যদিনের মতো আজও পুরো ক্লাসরুম নিস্তব্ধতার মাঝে বিরাজ করছে। কারোর মুখে টু শব্দ পর্যন্তও নেই। মেয়েরা আড়ে আড়ে তাকাচ্ছে সামনে ডেস্কের চেয়ারে বসে থাকা স্যারের দিকে। আধারে দৃষ্টি চশমা ভেদ করে বাইরের পাতার উপর নিবদ্ধ। আজ নতুন চ্যাপ্টার নিয়ে লেকচার দেবে, সাথে প্রেজেন্টেশনও। দোস্ত দেখ, আজ স্যারকে কত হ্যান্ডসাম লাগছে, সাদা শার্টে পুরাই মাখন। ফারা ফিসফিসিয়ে কথাটি বলে। তার প্রথম ক্রাশ আধার স্যার। শুধু তাই নয়, পুরো ভার্সিটির বেশিরভাগ মেয়েদের ক্রাশ। যাদের বয়ফ্রেন্ড রয়েছে তারাও মাঝে মধ্যে লাইন মারতে দুবার ভাবে না। তবে স্যার কাউকেই পাত্তা দেয় না। মেয়েদের থেকে 100 হাত দূরত্ব বজায় রেখে চলাফেরা করে। কেউ যদি বেয়াদবি বা বাড়াবাড়ি করার চেষ্টা করে তাহলে তাকে ছেড়েও দেয় না, একদম উচিত শিক্ষা দেয়। সেটা হোক না কেন পরিবারের কাছে নোটিশ দিয়ে। দেখতে মাখন হলো কিন্তু ভেতরে ভীষণ তিতা ফারু। তামান্না বই বের করতে করতে বান্ধবীর উদ্দেশ্যে বলল। পিছনের বেঞ্চ থেকে আলো সবটাই শুনতে পাচ্ছে। সে এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দিচ্ছে। তার পাশে শিমুল চুপচাপ বসে আছে খাতা কলম বের করে। তাদের থেকে কিছুটা দূরে ছেলেদের সারিতে মারুফ ও নির্ঝর বসে আছে। একটু পর স্যার লেকচার দিতে শুরু করে। সবাই মনোযোগ সহকারে শুনছে ও জরুরি বিষয়গুলো নোট করে নিচ্ছে। বেশিক্ষণ পর লেকচার শেষ হতে সবাইকে আগামীকাল প্রেজেন্টেশন করে নিয়ে আসতে বলা হলো। আধার এক পলক হাত ঘড়ির দিকে তাকিয়ে শটাং হয়ে উঠে দাঁড়ালো। তারপর গম্ভীর কণ্ঠে একজনের উদ্দেশ্যে বলল, আলো, কাম হিয়ার। স্যারের ডাকে ভ্যাবাচাকা খেয়ে গেল আলো। সকলের দৃষ্টি এখন লাস্ট বেঞ্চে। আলো শুকনো ঢোক গিলে চুপচাপ উঠে সামনে এগিয়ে যায়। জি স্যার। আধার আলোর দিকে তাকিয়ে স্বাভাবিক কণ্ঠে একটা প্রশ্ন বলে। আলো লেখাপড়ায় খারাপ না, সেও খুব ভালো স্টুডেন্ট ছিল, তবে সেটা ভার্সিটি ওঠা পর্যন্তই। এখন ঘাড়ে শয়তান চাপার ফলে পড়াশোনা ঠিকমতো করে না। কোনোভাবে পরীক্ষার আগের রাতে পড়ে টেনে টুনে পাশ করে যেত, কিন্তু সে যেটা একবার ভালো করে মুখস্থ করে সেটা সহজে ভুলে যায় না। সে জোরে শ্বাস নিয়ে মাথা নাড়িয়ে ডেস্কের ওপর থেকে ব্ল্যাক মার্কার পেন তুলে হোয়াইট বোর্ডে উত্তর লিখতে শুরু করলো। আধার চোখে চশমা ঠিক করে তীক্ষ্ণ নজরে তাকিয়ে আছে বোর্ডের দিকে। সে জানে মেয়েটা সঠিক উত্তর লিখতে পারবে না। ফেলটুসি মেয়ের থেকে এর চেয়ে বেশি আর কি বা আশা করা যায়। কিন্তু তাকে অবাক করে দিয়ে আলো প্রশ্নের সঠিক জবাব লিখে সুন্দর করে বুঝিয়ে দিল। আধার কপাল কুঁচকে কয়েকবার ভুল ধরার চেষ্টা করেও পারল না। সে বাম হাতে ভ্রু চুলকিয়ে আর একটা প্রশ্ন ছুড়ে দিল। ভার্চুয়াল ডিসপ্লেসমেন্ট ব্যবহার করে ডি অ্যালামবার্টের নীতিটি বোর্ডে লেখো এবং এটি থেকে ল্যাগ্রাঞ্জিয়ান সমীকরণ কিভাবে আসে তার শুরুর ধাপটি দেখাও। আলোর মুখ কালো হয়ে গেল। সে বুঝতে পারছে তাকে এত কঠিন কঠিন প্রশ্ন ইচ্ছে করেই করছে, যেন সবার সামনে তাকে নাস্তানাবুদ করতে পারে এই বদলোকটা। কিন্তু এখন সে কি উত্তর লিখবে? এটার জবাব পেটে এলো, মস্তিষ্কের ভেতরে আসছে না। আলোকে থম মেরে দাঁড়িয়ে থাকতে দেখে আধার মনে মনে বাঁকা হাসলো। আরাম করে ডেস্কের সাথে হেলান দিয়ে দুহাত প্যান্টের পকেটে গুজে বলল, ইউ আর টেকিং টু লং আলো রহমান। স্যার আমি উত্তর ভুলে গেছি। আলো সোজা সাপটা জবাব দিল। তার মানে তুমি বলছো উত্তরটা লিখতে পারবে না? আলো মাথা নাড়িয়ে বলল, জি।
আধার সোজা হয়ে দাঁড়িয়ে শান্ত গলায় বলল, ওকে ফাইন, বাট শাস্তির স্বরূপ আগামীকাল 3টি প্রেজেন্টেশন কমপ্লিট করে নিয়ে আসবে। গট ইট? স্যারের এহেন কথা শুনে আলোর চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। যেখানে একটা প্রেজেন্টেশন করতে নাজেহাল অবস্থা হয়, সেখানে 3টা, তাও এক রাতে, অসম্ভব। সে কিছু বলতে যাবে তার আগেই ক্লাস টাইমের শেষের ঘন্টা বেজে গেল। আধার নিজের জিনিসপত্র নিয়ে ক্লাসরুম থেকে বেরিয়ে যেতে যেতে সবার উদ্দেশ্যে গম্ভীর কণ্ঠে বলল, Those who fail to complete their presentations by tomorrow will be assigned a triple hard project as a penalty, along with extra lab classes. আজ বেশি ক্লাস না থাকা ইউনিভার্সিটি থেকে বেরিয়ে এলো সবাই। তখন বাজে দুপুর 2টা। টিফিনের সময় ক্যান্টিনে গিয়ে হালকা পাতলা নাস্তা করেছে সবাই মিলে। রাস্তার ধারে হাঁটতে হাঁটতে নির্ঝর আলোর উদ্দেশ্যে বলল, দোস্ত, বিয়ে তো করে নিলি, এখন ট্রিট দে আমাদের, নত দুলাভাই দেখা। আলো চোখ মুখ কুচকে নির্ঝরের পিঠে শক্ত থাবা মেরে দাঁত কিরমির করে বলল, ওই শালা, তুই তো খাদক কেন নিবে? হ্যাঁ, 1 সপ্তাহ আগে না তোদের দাওয়াত দিয়েছিলাম আমাদের বাসায়, তখন হাঁড়ি হাঁড়ি বিরিয়ানি পোলাও খেয়ে পেট ভরে নাই। নির্ঝর পিঠ ডলতে ডলতে মিনমিন করে বলল, পেট ভরলো, মন ভরে নাই। তামান্না মুচকি হেসে বলল, বিয়ে উপলক্ষে আমাদের ট্রিট দিলে মন্দ হতো না। আমরা সবাই না হয় দোয়া করে দিবনি যেন দুলাভাই তাড়াতাড়ি তোর কাছে ফিরে আসে আর আদরে আদরে ভরিয়ে দেয়। কথা শুনে সবাই হো হো করে হেসে উঠল। আলো তপ্ত শ্বাস ফেলে ব্যাগ থেকে নিজের ফোনটা বের করে বিকাশ চেক করে নিল। আছে 10,000-এর মতো টাকা। এগুলো তার ঈদ সালামি সহ জমিয়ে রাখা টাকা। কাছেও কিছু টাকা রয়েছে বাবা চাচার দেওয়া, সেগুলো এই কদিন টুকটুক করে খরচ করে চলেছে। আলো ফোন রেখে সবার উদ্দেশ্যে বলল, ওকে চল, আজ তোদের সবাইকে আমার স্বামীর পক্ষ থেকে ট্রিট দিব, তাও সুলতান ডাইনের কাছেই। মুহূর্তেই সবাই খুশি হয়ে গেল। 3টা রিক্সা দাঁড় করিয়ে 6 জন উঠে পড়ল। সবাই উঠতেই নিজ নিজ রিক্সা ছুটতে শুরু করলো। কথা মতো আলো সবাইকে ট্রিট দিল। সবাই হাসি ঠাট্টা গল্প গুজবের মধ্যে পেট পুড়ে খেয়ে দিয়ে কিছু ছবি তুলে বাহিরে এলো। নির্ঝর মারুফের তরফ থেকে আইসক্রিম চকলেট পেল সবাই। নিজেদের বাড়িতে ফেরার উদ্দেশ্যে সবাই বিদায় জানিয়ে রিক্সায় উঠে পড়ে। বাড়িতে ফিরতে ফিরতে বিকেল হয়ে যায় আলোর। মেইন রোডে জ্যামে আটকে যাওয়ার জন্য লেট হয়ে গেল। ঢাকা শহরের জ্যাম মানেই ঝামেলা। খান বাড়ির সামনে এসে রিক্সা থেকে নেমে ভাড়া মিটিয়ে ভেতরে প্রবেশ করলো। দুপুরের কড়া রোদ্দুরের জন্য ঘেমে নেহে একাকার হয়ে গেছে। লাস্ট কবে বৃষ্টি হয়েছিল সেটাই ভুলতে বসেছে এক প্রকার। আলো খুব করে চায় বৃষ্টি হোক, তার ভীষণ পছন্দের বৃষ্টি। শেষবার ছোট বোনের সাথে বৃষ্টি বিলাস করেছিল বাগানে, কিন্তু এখন চাইলেও সেটা করতে পারবে না। কোথাও না কোথাও আলোর এখন খুব খারাপ লাগে। না চাইতেও পরিবার ছাড়া থাকতে খুব কষ্ট হয়। সে এখন একটু হলেও উপলব্ধি করতে পারছে বাপের বাড়ি ও শ্বশুর বাড়ির মধ্যে ঠিক কতটা তফাৎ। আলো দীর্ঘশ্বাস ছেড়ে ওড়না দিয়ে ঘরমাক্ত চেহারা মুছে কলিং বেল চাপলো। কয়েকবার বাজাতেই শেফালি চাচি দরজা খুলে দিলেন। এতক্ষণ কোথায় ছিলে? ক্লান্ত শরীরকে টেনে টুনে ভেতরে প্রবেশ করতে তাহমিনা খান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করলেন। তিনি ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন এবং জ্যোতির সাথে কথা বলছিল। জ্যোতি ওনার বোনের বড় মেয়ে। আলো এক পলক তাকিয়ে ধীর কণ্ঠে বলল, বিয়ের কথা শুনে বন্ধু মহলে সবাই জেদ ধরেছিল ট্রিট নেওয়ার জন্য। ওদেরকে ট্রিট দিয়ে ফেরার পথে জ্যামে আটকে যাই মা, তাই দেরি হয়েছে। বিয়ে হতে না হতেই স্বামীর টাকা উড়ানো শুরু করে দিয়েছো, বাহ। আলোর কথা শেষ হতেই মাঝখান থেকে জ্যোতি কথাটি বলে ওঠে। আলো কিছু বলতে যাবে তখনই তাহমিনা খান বলে উঠলেন, ফ্রিতে স্বামী টাকা পেয়েছো মানে এই না যে হয়তো খরচ করে বেড়াবে। আমার ছেলে দিনরাত কষ্ট করে টাকা ইনকাম করে, আর তুমি সেখানে আজাইরা খরচ করে বেড়াচ্ছ। এরপর থেকে টাকা খরচ করার আগে হিসেব করে চলবে, নয়তো কদিন পর সংসার রসাতলে যাবে তোমার অতিরিক্ত খরচের জন্য। শাশুড়ির কথা শুনে এক মুহূর্তের জন্য স্তব্ধ হয়ে যায় আলো। সে এখনো পর্যন্ত এই লোকটার 1 পয়সাও খরচ করেনি। বিয়েতে যা টাকা পেয়েছিল সবটাই রেখে দিয়েছে। তার নিজের কাছে যতটুকু ছিল ততটুকু দিয়েই চলছে। এমনকি আজ বিকাশ থেকে টাকা বের করে সবাইকে ট্রিট দিয়েছে, যেখানে মানুষটা তাকে বকাবকি ধমকাধমকি ছাড়া আর কিছুই দেয়নি। সেখানে সে নাকি অহেতুক স্বামীর টাকা খরচ করছে। হাস্যকর ব্যাপার। তবে তার খুব খারাপ লাগছে কখনো টাকা পয়সা নিয়ে এমন পরিস্থিতিতে পড়তে হয়নি, আর এখন দোষ না থাকার সত্ত্বেও কথা শুনতে হচ্ছে। আলো জোরে শ্বাস নিয়ে শান্ত গলায় বলল, আপনি ভুল বুঝছেন মা, আমি আপনার ছেলের 1 টাকাও খরচ করিনি। যা খরচ করেছি ওসব আমার জমানো টাকা ছিল। আর হয়েছে, থাক, আর অজুহাত দিতে হবে না, এখন তুমি আসতে পারো। আলোকে সম্পূর্ণ কথাটা শেষ করতে না দিয়ে বিরক্তিকর কণ্ঠে তাহমিনা খান বলে উঠলেন। আলো আড়ালে দীর্ঘশ্বাস ছেড়ে চুপচাপ চলে গেল নিজেদের রুমে।
দিন যত যাচ্ছে তত তার দমটা বন্ধ হয়ে আসছে। ভাবি, আপনাকে আম্মু ডাকছে। আলো লম্বা একটা গোসল নিয়ে টেবিলে বসে থেকে ল্যাপটপে স্যার নামক স্বামীর দেওয়া প্রেজেন্টেশনের স্লাইড তৈরি করছিল। তখন পিছন থেকে বাক্যটি শুনে ঘাড় ঘুরিয়ে দেখে তার ননদ তিথি দাঁড়িয়ে আছে। মেয়েটা চট্টগ্রাম ভার্সিটিতে পড়ে এবং ওখানেই হোস্টেলে থাকে। মাসে 2-1 বার করে বাড়িতে আসা যাওয়া করে। তার থেকে 1 বছরের ছোট হবে। বড় ভাইয়ের বিয়ের জন্য এসেছে, আগামীকাল চলে যাবে আবার। তার সাথে একটু পরিচয় হয়েছে। মেয়েটা দেখতে যেমন সুন্দর তেমন নম্রভদ্র, ভীষণ শান্তশিষ্ট একটা মেয়ে। আলো মুচকি হেসে বলল, তুমি যাও, আমি আসছি। তিথি মাথা নাড়িয়ে চলে গেল। আলো ল্যাপটপ বন্ধ করে মাথায় ওড়না দিয়ে বাইরে যায়। মা ডেকেছেন আমায়? ঘড়ির কাঁটায় 5টা ছুঁই ছুঁই। ড্রয়িং রুমে সোফায় বসে থেকে সোভান খান চা খাচ্ছেন এবং পত্রিকা পড়ছেন। সকালে পড়া হয়ে ওঠেনি, তাই এখন অবসর সময়ে পড়ছেন। তাহমিনা খান ও শেফালি রান্নাঘরে সবার জন্য নাস্তা তৈরি করছে। তখন আলো এসে শাশুড়ির উদ্দেশ্যে ধীর কণ্ঠে বলে। তাহমিনা খান পাস্তা নাড়াচাড়া করতে করতে গম্ভীর কণ্ঠে বললেন, তুমি যে এই বাড়ির বউ সেটা ভুলে গিয়েছো? না, কেন? তাহলে সারাক্ষণ ঘরের মধ্যে বসে থাকো কেন? সংসারে কোনো কাজ কাম নেই নাকি বাপের বাড়ির মতো এখানেও শুয়ে বসে থেকে দিন পার করবে? আলো থমথমে মুখে বলল, কি কাজ করতে হবে বলুন মা, আমি এক্ষুনি করে দিচ্ছি। বেসিনে রাখা সমস্ত থালা বাসনগুলো পরিষ্কার করো, আর হ্যাঁ, ভুলে কিছু ভাঙে না যেন। আলো কিছু না বলে বেসিংয়ের দিকে এগিয়ে যেতে লাগলো। তখনই শেফালি বলে উঠল, নতুন বউ, আপনি খারান, মুই সব পরিষ্কার কইরি দিতেছি। কাজের লোক কথা শুনে তাহমিনা খান চোখ গরম করে তাকালেন। আলো মুচকি হেসে বলল, চাচি আপনি সবজি সাবধানে কাটুন, আমি এগুলো করছি। তারপরে আলো ধীরে ধীরে ও সাবধানে সবকিছু ধুয়ে মুছে সুন্দর করে সাজিয়ে রাখলো। হাতে হ্যান্ড ওয়াশ করতে করতে জানতে চাইলো, আর কিছু করতে হবে মা? আজ রাতের সব রান্না তুমি করবে? রান্না করার কথা শুনে আলো চুপসে গেল। তার কখনো রান্নাঘরে যাওয়ার প্রয়োজন হয়নি। সবার আদরের মেয়ে ছিল কিনা, নুডলস, পাস্তা, অমলেট ও কফি পর্যন্ত এই রান্না জানে। তাই সে কিচেন টাওয়ালে ভেজা হাত মুছে শাশুড়ির পাশে এসে দাঁড়িয়ে আমতা আমতা করে বলল, আসলে মা, আমি তেমন একটা রান্না করতে পারি না, তবে আপনি যদি শিখিয়ে দেন তাহলে আমি কাল থেকে রান্না করব, কারণ আমি চাচ্ছি না আমার জন্য খাবারগুলো নষ্ট হোক। আলোর কথা শুনে তাহমিনা খান চোখ দুটো বড় বড় করে তাকায়। জিজ্ঞেস করলো, তুমি সত্যি রান্না জানো না? আলো দুই দিকে মাথা নাড়িয়ে না বোঝায়। যেটা পায় না সেটা নিয়ে মিথ্যে বলে কি লাভ? দরকার হলে সে আস্তে ধীরে সবকিছু শিখে নেবে। আলো ভেবেছিল তার শাশুড়ি মা হয়তো এটা নিয়ে তেমন রিয়াক্ট করবে না, কিন্তু তিনি তাকে ভুল প্রমাণ করে দিয়ে চুলা বন্ধ করে দ্রুত বেরিয়ে গেলেন রান্নাঘর থেকে। বাবা, আপনি কোন মেয়েকে নাত বউ করে নিয়ে এসেছেন? ছেলে দ্বিতীয় বউয়ের কথা শুনে সোভান খান মুখ তুলে তাকিয়ে জানতে চাইলেন, কি হয়েছে ছোট বৌমা, হঠাৎ এমন প্রশ্ন করছো কেন? এমন প্রশ্ন করব না তো আর কি করব বাবা? আপনি কেমন মেয়েকে আমার ছেলের বউ বানিয়েছেন, যে মেয়েকে না সামান্য রান্নাটুকু করতে পারে না, আর সেই মেয়েই খান বাড়ির বড় বউ? এটা হওয়ার আদৌ যোগ্যতা ছিল ওই মেয়ের? মুখ সামলে কথা বলো ছোট বৌমা। কার কোন যোগ্যতা আছে কি নেই সেটা আমাকে শেখাতে এসো না। সোভান খান গম্ভীর মুখে বাক্য ছড়ে। ততক্ষণে সবাই ড্রয়িং রুমে হাজির। তাহমিনা খান তার ছেলের সুরে বললেন, একটা বাইরের মেয়ের জন্য আপনি আমার সাথে এমন ব্যবহার করছেন বাবা? তুমি যাকে বাহিরের মেয়ে বলছো সে আমার বড় নাতির বিয়ে করা একমাত্র বউ, আমার আদরের নাত বউ। আধার কিছুক্ষণ আগে বাড়ি ফিরে রুমে গিয়ে শাওয়ার নিয়ে বেরিয়েছে। ড্রয়িং রুম থেকে চেঁচামেচির আওয়াজ শুনে রুম থেকে বেরিয়ে এলো। তখনই তার নজর সর্বপ্রথম গিয়ে পড়ল অদূরে দাঁড়িয়ে থাকা রমণীর একজোড়া অশ্রুসিক্ত নয়নের দিকে। আধার দৃষ্টি সরিয়ে তাহমিনা খানের দিকে নিবদ্ধ করে শান্ত গলায় জানতে চাইল, কি হয়েছে? আপনি তো রেগে রয়েছেন কেন? কোনো সমস্যা? এ বাড়ির বউ রান্না জানে না, তাকে বলার পর সে উল্টো আমাকেই হুকুম করে রান্না করার জন্য। তুমি তো জানো আমার বাতের ব্যথা রয়েছে, বেশিক্ষণ দাঁড়িয়ে থাকতে পারি না। সেখানে ওই মেয়ে আমাকে সাহায্য করা বাদ দিয়ে শুয়ে বসে থেকে দিন পার করছি। তুমিই বলো, এভাবে চললে সংসার কিভাবে চলবে? আধার কিছুক্ষণ চুপ থেকে গম্ভীর কণ্ঠে বলল, আগে যেভাবে সংসার চলেছে সেভাবে না হয় চলবে ছোট মা। ও রান্না জানুক আর না জানুক এতে কোনো সমস্যা নেই। রান্না করার জন্য শেফালি চাচি রয়েছে তো। তবুও যদি আপনি চান বাড়ির বউ রান্না করবে তাহলে ওকে কিছুটা সময় দিন,
সব কিছু শিখে নেওয়ার জন্য। আমরা শুরু থেকে কেউই সব কিছু শিখে পড়ে আসি নাই। তিথি যেমন আমাদের বাড়ির আদর মেয়ে, ঠিক তেমন আলোও তার বাড়ির আদর মেয়ে। আপনি যেমন তিথিকে রান্নাঘরে যেতে দেন না, তেমন তার মাও তাকে যেতে দিত না। এটা একদম স্বাভাবিক বিষয়। আমি আশা করছি আপনি আলোকে সময় দিবেন সব কিছুতে মানিয়ে নেওয়ার জন্য। কিছু ভুল করলে শুধু দিয়ে শিখিয়ে দেবেন। আমি না পারলে শেফালি চাচিকে বলবেন, উনি সব শিখিয়ে দেবে। আলো এক মুহূর্তের জন্য ভেবেছিল তার শাশুড়ির মতো হয়তো এখন ওই মানুষটাও তাকে কথা শোনাবে, কিন্তু তার পক্ষ নিয়ে এইভাবে যে প্রতিবাদ করবে সেটা কখনোই ভাবতে পারেনি। ঠিক তেমনই তাহমিনা খানও ভাবতে পারেননি। তিনি তাচ্ছিল্যের সুরে বললেন, বিয়ে করতে না করতে মাকে পর করে দিলে। আপনি ভুল ভাবছেন, আমি জাস্ট ফ্যাক্ট তুলে ধরেছি। এই সামান্য রান্নার বিষয় নিয়ে খান বাড়িতে ঝামেলা শোভা পায় না। আর আপনি খুব ভালো করেই জানেন আমি সবসময় ঝামেলা এড়িয়ে চলি। বাড়িতে কোনো বিষয় অশান্তি হোক সেটা একদম চাই না। তবুও যদি আপনারা এমন করেন তাহলে বলুন, আমি এক্ষুনি চলে যাচ্ছি। এইসব ড্রামা দেখার মোটো ইচ্ছে নেই। তাহমিনা খান কিছু না বলে হনহন করে নিজের রুমে চলে গেল। উনার পিছু পিছু জ্যোতি ও তিথি যায়। নাতির কথাগুলো শুনে আজ বেশ খুশি হয়েছে সোবহান খান, তবে সেটা মুখে প্রকাশ করলো না। চুপচাপ বসে থেকে ঠান্ডা চায়ের কাপে চুমুক দিয়ে খবরের কাগজে দৃষ্টি রাখলেন। আলো আড়ালে ওনা দিয়ে চোখের পানি মুছে পিছনে ফিরে রান্নাঘরের দিকে পা বাড়াতেই আধার গম্ভীর কণ্ঠে বলে উঠল, আগামীকাল যদি প্রেজেন্টেশন খারাপ হয় তাহলে আপনাকে 10 তলা থেকে টুপ করে ফেলে দেবো মিস কালো। তখন হাসপাতালে বেডে শুয়ে থেকে রান্নাবান্না করেন। রাত তখন বাজে 10টা। নিস্তব্ধ রুমের মাঝে পড়ার টেবিলে বসে থেকে কাজ করছে আলো। তখন সে রান্না করতে চাইলেও শেফালি চাচি করতে দেননি, নিজেও আর রান্নায় জোর করেনি। নয়তো দেখা যেত হাত পা পুড়িয়ে বসে আছে। তার মধ্যে স্যারের হুমকি তো ছিলই। সে আর যাই হোক ওই লোকটাকে এসব ব্যাপারে মোটেও বিশ্বাস করে না। তবে আজ সন্ধ্যার ঘটনার জন্য বেশ মন খারাপ তার। কোথাও না কোথাও নিজের ওপরই বড্ড রাগ হচ্ছে। ফাঁকি না দিয়ে যদি রান্নাবান্না শিখে নিত তাহলে হয়তো এমন পরিস্থিতিতে পড়তে হতো না। সবই কপাল। আলো দীর্ঘশ্বাস ছেড়ে স্লাইড বানাতে মনোযোগ দিল। অলরেডি 2টা শেষের পথে, আরেকটি হয়ে গেলে প্রেজেন্টেশন কমপ্লিট। তারপর নাক ডেকে আরামসে ঘুম দেবে। মাথাটা বড্ড ব্যথা করছে। আধার কিছু কাজের জন্য বাইরে গিয়েছিল। বাড়িতে ফিরতে ফিরতে 11:30 বেজে যায়। ড্রয়িং রুমে প্রবেশ করতেই তিথি ছুটে এলো। আধার নিয়ে আসা ফুচকা, ভেলপুরি, কাবাব ও আইসক্রিমগুলো ছোট বোনের হাতে দিয়ে ধীর কণ্ঠে বলল, কাল রাতে তোকে চট্টগ্রামে ড্রপ করে আসবানি। তিথি অনেক খুশি হয়। আধার আর কিছু না বলে দোতলায় সিঁড়ি বেয়ে উঠতে জ্যোতি ডেকে উঠল, আধার ভাই, আমার ফুল কই? আধার পিছনে না ফিরে ওপরে উঠতে উঠতে গম্ভীর কণ্ঠে জবাব দিল। জ্যোতির মুখটা চুপসে গেল। তিনি ডাইনিংয়ে এসে খাবারগুলো প্লেটে সাজিয়ে রাখতে রাখতে বলল, তুমি হাজারবার বললেও ভাইয়া ফুল এনে দেয় না তোমাকে, তবু তুমি কেন বারবার ওইটাই চাও আপু? জ্যোতি একটা চেয়ার টেনে নিয়ে বসে বলল, আমার না খুব শখ তোর ভাইয়ের হাত থেকে ফুল নেওয়ার। তোমার শখ শখই থেকে যাবে, পূরণ আর হচ্ছে না, কারণ এখন ফুল নিয়ে এলেও সেটা ভাবিকে দেবে, তোমাকে কেন দেবে? হ্যাঁ, ভুলে যাস না তোর ভাইয়ের এই বিয়েতে মত নেই। শুধুমাত্র তোর দাদাজানের জন্য ওই মেয়েকে বিয়ে করতে বাধ্য হয়েছে। কিছুদিন যাক, তখন দেখবি আধার ভাই ওই মেয়েকে ডিভোর্স দিয়েছে। তিথির হাত জোড়া থেমে গেল। সে জ্যোতির দিকে তাকিয়ে অবাক কণ্ঠে বলল, মানছি ভাইয়ার মত নেই, তাই বলে ডিভোর্স? আমার মনে হয় না বড় ভাইয়া এমনটা করবে, কারণ দাদা জান এটা কখনোই হতে দিবে না। সময় বলে দেবে কে সঠিক ও ব্যাঠিক। আধার রুমে প্রবেশ করতেই দেখতে পেল আলো টেবিলের ওপর মাথা ঠেকিয়ে ঘুমিয়ে আছে। এটা দেখে বেশ বিরক্ত হলো। এই মেয়েটা যেখানে সেখানে ঘুমিয়ে যায়, তারপরও ঘুমেরও কোনো ছিঁড়ি নেই। সে নজর সরিয়ে গায়ে থাকা শার্ট খুলে আলমারি থেকে টি শার্ট ও ট্রাউজার নিয়ে ওয়াশরুমে চলে গেল। তিথি ভাইয়ের প্লেটে ভাত বেড়ে দিতে দিতে বলল, হ্যাঁ, সবাই খেয়েছে, শুধু ভাবি বাদে। আধারের কপাল কুঁচকে গেল। সে কিছু জিজ্ঞেস করবে তার আগেই জ্যোতির চোখ মুখ কুঁচকে বলল, নাও, শুরু হয়ে গেছে মেয়েটার নাটক, যত সব। তিথি আর চোখে খেয়াল করলো তার ভাইয়ের চেহারা একদম স্বাভাবিক। ধীর কণ্ঠে বলল, ভাবি বলেছিল প্রেজেন্টেশন কমপ্লিট হওয়ার পর এসে খেয়ে যাবে, কিন্তু তার আগেই ঘুমিয়ে গিয়েছে, তাই আর ওনাকে ডিস্টার্ব করিনি ভাইয়া। আধার কিছু না বলে চুপচাপ খেতে শুরু করলো। জ্যোতি রান্নাঘর থেকে পায়েসের পাত্র নিয়ে এসে টেবিলের উপর রেখে একগাল হেসে বলল, তোমার পছন্দের ডেজার্ট তৈরি করেছি আধার ভাই, খেয়ে বলো কেমন হয়েছে। মিষ্টি খেতে ইচ্ছে করছে না।
আধার স্বাভাবিক গলায় বলে। সেটা শুনে জ্যোতির হাসিটা গায়েব হয়ে গেল। সে কিছু না বলে চুপচাপ ওখান থেকে চলে গেল। মনে মনে বিড়বিড় করলো, আমিও দেখব তুমি কতদিন আমাকে ইগনোর করতে পারো আধার ভাই। আজ হোক কিংবা কাল তোমাকে আমি নিচের করে নেবই। আধার খাওয়া শেষ করে একটা প্লেটে খাবার সাজিয়ে নিয়ে উপরে চলে গেল। তিথি বসে থেকে পায়েস খেতে খেতে ভাইয়ের যাওয়ার পথের দিকে তাকিয়ে মুচকি হাসলো। চোখে মুখে পানি পড়তেই ধরফড়িয়ে উঠলো আলো। মেয়েটা এতটাই হকচকিয়ে গিয়েছে যে চেয়ার নিয়ে উল্টে ঠাস করে নিচে পড়ে গেল। আলো হতভম্ব হয়ে কোমর চেপে ধরে সামনে দাঁড়িয়ে থাকা স্বামীর দিকে তাকায়। পরিস্থিতি বুঝতে কিছুটা সময় লাগে, কিন্তু যখন বুঝতে পারলো তখন রাগে চেঁচিয়ে উঠলো, আপনার সমস্যা কি? আমার ঘুমের সাথে আপনার এত কিসের শত্রুতা? হ্যাঁ, আধা টেবিলের ওপর প্লেট রেখে ধীর কণ্ঠে বলল, খাবার খেয়ে তারপর ঘুমা। আলো কিছু বলতে গিয়েও থেমে গেল। সোজা হয়ে দাঁড়িয়ে বিড়বিড় করে বলল, ভালো করেও তো ডাকতে পারতেন, শুধু শুধু রাত বেরিতে ভিজিয়ে দেন। আধার এক নজর ভেজা মুখশ্রীর দিকে তাকিয়ে বিছানায় যেতে যেতে বলল, এক গ্লাসের জায়গায় এক বালতি পানি রিজার্ভ করতে। আলো দাঁত কিরমির করলো। মনে মনে বলল, শালা তোকে যদি গোবরের পানিতে চুবানি না দিয়েছি তাহলে আমিও আলো রহমান নই। এইসব বিড়বিড় করতে করতে তোয়ালে দিয়ে চোখ মুখ মুছে ওয়াশরুম থেকে হাত ধুয়ে এসে নিচ থেকে চেয়ার টেনে তুলে বসে পড়ল। খিদের জন্য তার পেট জ্বলে যাচ্ছে। কখন যে ঘুমিয়ে গেছে বুঝতে পারেনি। তবে এখন সব ইঁদুরগুলো পেটের মধ্যে তাণ্ডব শুরু করে দিয়েছে। আলো চুপচাপ খাবার খেয়ে নিল। প্লেট গুছিয়ে রেখে কিছুক্ষণ হাঁটাহাঁটি করে রুমের লাইট নিভিয়ে ড্রিম লাইট জ্বালিয়ে দিল। ততক্ষণে আধার ল্যাপটপে নিজের কাজ শেষ করে শুয়ে পড়েছে। আলো এখনো ভূতের মতো দাঁড়িয়ে আছে। মূলত সে ভাবছে আজ কোথায় শোবে। এই কদিন সোফায় থেকে পড়তে পড়তে তার পিঠের কোমরের 12টা বেজে গেছে। এইভাবে চলতে থাকলে তার শরীরে আস্ত একটা হাড্ডিও থাকবে না। ওইদিকে বদমাইশ লোকটা কি শান্তিতে ঘুমাচ্ছে, অথচ সে কষ্ট করছে। আলো আজ ঠিক করে নিয়েছে এখন থেকে সে বিছানাতেই থাকবে। তার সাথে শুতে যদি ওই লোকটার অসুবিধা হয় তাহলে তিনিই না হয় সোফায় ঘুমাবে। তবুও সে আর নিজের শরীরকে কষ্ট দেবে না। অনেক ছাড় দিয়েছে, এখন আর না। আলো চুপ করে নরম তুলতুলে কমফোর্টারের মধ্যে ঢুকে গেল। আহা কি আরাম! কতদিন পর নরম বিছানায় শুয়েছে। আজ একদম রিল্যাক্সে ঘুমাবে। তারপর যা হবে সকালে দেখা যাবে। ধীরে ধীরে সময় অতিবাহিত হয়ে যায়। নিজের শরীরের ওপর ভারী কিছুর অস্তিত্ব টের পেয়ে ঘুম হালকা হয়ে গেল আধারের। সে পিটপিট করে চোখ মেলে তাকাতেই আহাম্মক বনে যায়। আলো তাকে কোলবালিশের মতো হাত পা দিয়ে পেঁচিয়ে ধরে বেঘরে ঘুমাচ্ছে। মেয়েটার মাথা তার নগ্ন বুকের মাঝে। আধার কিছুক্ষণ বিস্ময়ে তাকিয়ে থেকে মেয়েটিকে নিজের কাছ থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করলো। ওইদিকে আলো ঘুমের ঘোরে আরো শক্ত করে জড়িয়ে ধরে বিড়বিড় করলো, কোলবালিশ তুই আজ তো নড়ছিস কেন? আমি একটু শান্তিতে ঘুমোতে দে, নয়তো তোকে রাস্তায় ফেলে আসবো। আধার বিরক্তিকর কণ্ঠে বলল, আমি তোমার গোল পারিস না, চলে জ্যান্ত একটা মানুষ, ছাড়ো আমাকে, অসভ্য মেয়ে। আলোর কান অব্দি কথাগুলো আদৌ পৌঁছেছে কিনা সন্দেহ। সে তো নিজের ডান পা স্যারের পেটের উপর তুলে দিয়ে আরামসে ঘুমাচ্ছে। আধারের ধৈর্যের বাঁধ ভেঙে গেল। সে একটু শক্তি খাটিয়ে নিজের থেকে আলোকে দূরে সরিয়ে দিল। এই মেয়েটার ঘুমের স্টাইল সাংঘাতিক। আধার ফোঁস করে তপ্ত শ্বাস ফেলে উবুর হয়ে বালিশে মুখ গুজল। একটু পর অনুভব করলো তার উদম পিঠের ওপর একজোড়া কোমল পায়ের অস্তিত্ব। কি দাদু ভাই, আজ সকাল সকাল মুখটা অমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? চোখ দুটো ভীষণ লাল লাগছে। রাতে ঘুমাওনি? সিঁড়ি বেয়ে নিচে নামতেই নাতিকে দেখে সোভান খান প্রশ্ন ছুড়ে দিলেন। আধারের আজ মন মেজাজ একদম ভালো নেই। এর পিছনে ওই মেয়েটাই রয়েছে। সারা রাত একটুও তাকে শান্তি মতো ঘুমাতে দেয়নি। দূরে সরিয়ে দিলে আবারও কাছে এসে লেপ্টে ছিল। সোফা যদি লম্বা হতো তাহলে সে উঠে সোফাতেই শুয়ে থাকতো, কিন্তু সেটাও করতে পারেনি। মেয়েটার জ্বালায় ইচ্ছে করছিল রুম থেকে বেরিয়ে যেতে। তেমন কিছু না দাদা যান। আধার সোফায় বসে ধীর কণ্ঠে বলল। সোভান খান হেসে বলল, বুঝি। আধার কথা বাড়ালো না। শেফালি এসে কফি দিয়ে গেল। তাহমিনা খান তাদের থেকে কিছুটা দূরে সোফায় বসে থেকে গম্ভীর মুখে চা খাচ্ছেন আর আধারকে পর্যবেক্ষণ করছেন। ওনার সাথে জ্যোতিও আছে, আর তিথি এখনো ঘুমে। আধার ভাই, তোমার ঘাড়ে ওটা কিসের দাগ? জ্যোতির কথা শুনে সবার নজর আধারের উন্মুক্ত ঘাড়ের দিকে নিবদ্ধ হলো। জায়গাটা লাল হয়ে আছে, দেখেই বোঝা যাচ্ছে ধারালো নখের আঁচড় লেগেছে। সোভান খান মিটমিট করে হাসছেন। আধার শান্ত ভঙ্গিতে উঠে গিয়ে বলে উঠল, আমার শরীরে দাগ রয়েছে কিনা সেটা তোর দেখার বিষয় না। আমি আগেও বলেছি, আজ আবারও বলছি, নিজের সীমার মধ্যে থাকার চেষ্টা কর, আর আমার ব্যাপারে অযথা নাক ঘামানোটা বন্ধ কর।
রাগে কষ্টে অপমানে জ্যোতির কান্না পেল। তাহলে কি তার আধার ভাই ওই মেয়েটার কাছে গিয়েছে? কিন্তু এটা কিভাবে সম্ভব? আধার ভাই তো ওই মেয়েটাকে একটু পছন্দ করে না, আর না এই বিয়েটা মেনে নিয়েছে। তাহলে জ্যোতি ছলছল চোখে তাহমিনা খানের দিকে তাকায়। তিনি ইশারা করে শান্ত হতে বলেন। মেয়েটা অসহায় কণ্ঠে বিড়বিড় করে বলল, আর কত শান্ত থাকবো খালামণি? শান্ত থাকতে থাকতেই তো আমি আমার আধার ভাইকে হারিয়ে ফেললাম। তুমি আমায় কথা দিয়েছিলে, কিন্তু সেটাও রাখতে পারলে না, অথচ আমাকে শান্ত থাকতে বলছো। সরি টু সে খালামণি, এবার থেকে আমার অশান্ত রূপটাই দেখবে। অনেক সহ্য করেছি, কিন্তু আর না। বলে জ্যোতি হনহন করে সেখান থেকে চলে গেল, আর পিছনে ফেলে গেল চিন্তিত তাহমিনা খানকে। আধার কফির মগে চুমুক দিতে দিতে রুমের ভেতরে পা রাখতেই থমকে গেল। বিস্ময়ে লালচে চোখ জোড়াও আটকে যায় কিছু অনাকাঙ্ক্ষিত দৃশ্যের মাঝে। তার থেকে কিছুটা দূরে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে থেকে আলো এলোমেলোভাবে শাড়ি পরার চেষ্টা করছে ফোন দেখে। মেয়েটা এতটাই মনোযোগ সহকারে শাড়ি পরছে যে তার অস্তিত্বটুকুও টের পেল না। আধার কিছুক্ষণ থম মেরে দাঁড়িয়ে থেকে এক নিঃশ্বাসে গরম পুরো কফিটাই খেয়ে নিল, তারপর উল্টো ঘুরে রুম থেকে বেরিয়ে গেল। এই অসভ্য মেয়েটার জন্য এখন নিজের রুমে যখন তখন ঢুকতে পারবে না। ডিসগাস্টিং। প্রেজেন্টেশনের জন্য আজ আলো আকাশি রঙা সুতির শাড়ি পরেছে। তার পছন্দের রং আকাশি ও সাদা। সে এক হাতে লম্বা আঁচল ও অন্য হাতে কুচি ধরে আস্তে আস্তে ধীরে নিচে নেমে এলো। মাশাল্লাহ, আমার নাত বউরে একদম আকাশের পরীর মতো লাগছে। সোভান খান মুগ্ধ চোখে তাকিয়ে থেকে প্রশংসা করলেন। আলো একগাল হেসে কাছে এসে দাদা শ্বশুরের পাশে বসলো। তারপর দু হাতে জড়িয়ে ধরে আহ্লাদি গলায় বলল, তুমি আমার থেকেও খুব সুন্দর দাদু ভাই। সোভান খান শব্দ করে হেসে দিয়ে মেয়েটার মাথায় হাত বুলিয়ে বললেন, আমার বউ তো আর এমনি এমনি পাগল হয়নি আমার জন্য। আলো ফিক করে হেসে দিল। মানতেই হচ্ছে দাদি জানের পছন্দ কিন্তু মারাত্মক। সোভান খান কিছু একটা ভেবে বললেন, আমার বউকে জান বলছিস আর আমাকে ভাই? ঠিক আছে, এখন থেকে না হয় তোমাকেও দাদা জান বলেই ডাকবো। সোভান খান মুচকি হেসে মাথা নাড়িয়ে সম্মতি দিল। তাহমিনা খান ডাইনিং সাজিয়ে ধীর কণ্ঠে বললেন, নাস্তা রেডি, সবাই চলে এসো। আলো তার দাদাজানের সাথে উঠে গেল। খেয়াল করলো আধার স্যারের পাশের চেয়ারে জ্যোতি বসেছে, তার পাশে তিথি। সোভান খান প্রথম চেয়ারে বসতে বসতে জ্যোতির উদ্দেশ্যে বলল, আমার নাতির পাশে শুধু নাত বউয়ের বসার অধিকার আছে জ্যোতি, তুমি তিথির পাশে বসো। জ্যোতির মধ্যে কোনো হেলদোল দেখা গেল না। তার হাবভাব বলে দিচ্ছে সে ওখান থেকে উঠবে না। আলো ঘুরে এসে দাদাজানের পাশের চেয়ারে বসলো। সমস্যা নেই দাদা জান, আপু ওখানেই বসে থাকুক। সোভান খান শক্ত চোখে নাতির দিকে তাকায়। সেই তীক্ষ্ণ নজর দেখেও না দেখার ভান করে বসে থেকে এক মনে নাস্তা করতে থাকলো। আশেপাশে কি হচ্ছে সেটা দেখার কোনো আগ্রহই নেই তার। নাস্তা করা শেষে আলো ব্যাগ ফাইলগুলো নিয়ে বেরিয়ে এলো ভার্সিটিতে যাওয়ার জন্য। আধারও ফর্মাল পোশাকে রেডি হয়ে বেরিয়ে এসেছে। নাত বউয়ের সাথে করে ভার্সিটি নিয়ে যাও দাদু ভাই। আধার ড্রয়িং রুমে আসতেই গম্ভীর কণ্ঠে আদেশ ছুড়ে দিল সোভান খান। আলো থমথমে মুখে চেয়ে রইল। আধার কিছুক্ষণ চুপ থেকে বাইরে যেতে যেতে বলল, এসো। আলো শাড়ি সামলিয়ে গাড়ির প্রথম ডোর খুলতে যাবে, তখনই জ্যোতি শাড়ি পরে সেজেগুজে এসে তার পাশ কাটিয়ে সোজা আধার স্যারের পাশে বসে গেল। আমি পেছনে বসতে কমফোর্ট ফিল করি না। তোমার কোনো অসুবিধা নেই তো পিছনে বসতে? আলো দ্রুত মাথা নাড়িয়ে বলল, না না আপু, আমার কোনো অসুবিধা নেই। তারপর পিছনের ডোর খুলে বসে পড়ল আলো। ওইদিকে আধারের চোয়াল শক্ত হয়ে আছে। সে নিজেকে যথেষ্ট সামলিয়ে জানতে চাইল, তুই কোথায় যাবি? জ্যোতি একগাল হেসে বলল, তোমার ভার্সিটিতে অনেক দিন যাওয়া হয় না, একটু ঘুরতাম ওই আর কি। আধার আর কিছু না বলে সিট বেল্ট বেঁধে গাড়ি স্টার্ট দিল। অনেকটা সময় পেরিয়ে ভার্সিটি থেকে কিছুটা দূরে গাড়ি থামিয়ে দিল। আলো কথা না বলে চুপচাপ নেমে গেল, কারণ সে জানে তার জন্য এখানে থেমেছে। তার মতো ওই লোকটাও চায় না ভার্সিটির কেউ জানুক তাদের দুইজনের সম্পর্ক কি। তুইও নাম। আধারের কথা শুনে জ্যোতি অবাক কণ্ঠে বলল, কেন? আমি এক কথা দুবার বলতে পছন্দ করি না। জ্যোতি মন খারাপ করে নেমে গেল। ততক্ষণে আলো অনেকটাই এগিয়ে গিয়েছে। খোলা কালো চুলগুলো বাতাসে উঠছে, সাথে শাড়ির লম্বা আঁচলও। জ্যোতি ভেবেছিল আলো রিয়্যাক্ট করবে কিংবা জেলাস হবে, কিন্তু তাকে অবাক করে দিয়ে মেয়েটা কিছুই মনে করলো না।
আর না কোনো অস্বস্তি ছিল। সকাল গড়িয়ে দুপুর হয়ে এসেছে। আজ প্রেজেন্টেশন ভালোই হয়েছে আলোর। আধার স্যার প্রশংসা না করলেও অন্য স্যাররা করেছে, তাই সে খুব খুশি। বন্ধু মহলের সাথে ক্যান্টিন থেকে হালকা পাতলা খাবার খেয়ে ক্যাম্পাসে এসে বসেছে সবাই। এখন টিফিন টাইম, তারপর ল্যাব ক্লাস রয়েছে। নির্ঝর একজন সিনিয়রের কাছ থেকে একটা গিটার নিয়ে ছুটে এলো, তারপর হাঁপাতে হাঁপাতে বলল, নে দোস্ত, একটা গান শোনা, বহুদিন হয়ে গেল তোর গান শুনি নাই। নির্ঝরের সাথে বাকিরাও সায় জানিয়ে আলোকে বলে গান গাইতে। যেহেতু এখন ফ্রি টাইম, তাই কারোরই কোনো অসুবিধা হওয়ার প্রশ্নই ওঠে না। আলো কিছুক্ষণ থম মেরে বসে নির্ঝরের হাত থেকে গিটার নিয়ে সবুজ ঘাসের উপর বসে পড়ল। আর তার আশেপাশে গোল হয়ে বসলো বন্ধু মহলের 5 জন। আলো মুচকি হেসে চোখ বুজে লম্বা শ্বাস নিল। অন্তঃপর গিটারে টুংটাং শব্দ তুলে মায়াবী চিকন কণ্ঠে গুনগুন করে গেয়ে উঠল, মাধবীলতা আমি কারণবালা, তোমার গানের সুর আমি গলার মালা। সকলে গানের মাঝে ডুবে রয়েছে। আশেপাশের অনেক স্টুডেন্ট এসে তাদের সাথে বসেছে, কারণ তারা এই মিষ্টি কণ্ঠস্বরের সাথে বেশ পরিচিত। সবাই যখন মুগ্ধতার সাথে আলোর গান উপভোগ করছিল, তখন অদূর থেকে কেউ একজন নিজ মনে অস্ফুট স্বরে বলে উঠল, তোমার কণ্ঠ শ্বেতকোটি শ্যামা পাখির মায়াবী সুর। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি, তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।